নয়াদিল্লির রাইসিনা হিলের সাউথ ব্লক আর নর্থ ব্লকের প্রাচীন বিশাল ইমারতগুলো আজ এক অদ্ভুত গুমট কুয়াশায় ঢাকা। বাইরে থেকে দেখলে মনে হবে এই ভবনগুলোর ভেতরে বসে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশের নীতি নির্ধারকরা হয়তো মহাকাশ জয় বা বিশ্ব জয়ের কোনো নিখুঁত সমীকরণ মেলাচ্ছেন। কিন্তু ভেতরের গল্পটা একটু ভিন্ন। সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের বিশাল ডিজিটাল স্ক্রিনে হয়তো ভাসছে ভারতের অভ্যন্তরীণ মানচিত্র, যে মানচিত্রের প্রতিটি রেখায় আজ কোনো না কোনো সংঘাত, কোনো না কোনো রক্তপাতের দাগ লেগে আছে। আমাদের দেশে সাধারণ মানুষের মনে একটি প্রচলিত ধারণা আছে, ভারত মানেই আমাদের শত্রু, ভারতের মানুষ মানেই আমাদের প্রতিপক্ষ। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এবং ভূকৌশলগত থ্রিলারের পাতা উল্টোলে দেখা যায় এই ধারণাটি সম্পূর্ণ ভুল। রাজনীতিতে আবেগ দিয়ে কখনো সঠিক অঙ্ক মেলানো যায় না। ভারতের রাষ্ট্র বা ভারতের সাধারণ জনগণ কখনোই আমাদের শত্রু নয়। এই চরম এবং ধ্রুব সত্যটি আমাদের সবার আগে বুঝতে হবে। ভারত বিরোধিতা মানে ভারতের রাষ্ট্র বিরোধিতা নয়। ভারত বিরোধিতা মানে হলো ভারতের বর্তমান বিজেপি সরকারের বিরোধিতা। কে ক্ষমতায় আছে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্র এক জিনিস আর সরকার সম্পূর্ণ আরেক জিনিস। আজ আমরা যে ভারতের দিকে তাকিয়ে আছি, যে ভারতের সীমান্ত থেকে প্রতিদিন বুলেটের শব্দ আসে, যে ভারত কথায় কথায় আমাদের দিকে শকুনের দৃষ্টি দেয়, সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত নয়, সেটি জওহরলাল নেহরুর ভারত নয়, এমনকি সেটি অটল বিহারী বাজপেয়ীর মতো সহনশীল নেতার ভারতও নয়। আজকের ভারত হচ্ছে কট্টরপন্থী উগ্র হিন্দুত্ববাদী বিজেপি রেজিমের ভারত। আর এই রেজিমের শাসন ব্যবস্থার যে আগ্রাসী, অসহিংস এবং দানবীয় চরিত্র, সেটাই হলো এই পুরো উপমহাদেশের বর্তমান সংকটের মূল শেকড়। আন্তর্জাতিক রাজনীতির একটি অত্যন্ত সাধারণ নিয়ম আছে। বড় দেশ সবসময় ছোট দেশের উপর আধিপত্য দেখাতে চায়, খবরদারি করতে চায়। এটা কোনো নতুন বা অস্বাভাবিক কিছু নয়, এটা ইতিহাসের এক অমোঘ নিয়ম। ভারত আয়তনে বড়, তাদের অর্থনীতি বিশাল, তাদের সেনাবাহিনীও সুবিশাল। তাই তারা চাইবেই বাংলাদেশের মতো একটি ছোট দেশকে নিজেদের পকেট স্টেট বা আজ্ঞাবহ প্রদেশ হিসেবে ব্যবহার করতে। কিন্তু ইতিহাসেও বলে যে ছোট দেশ মানেই দুর্বল নয়। একটি ছোট দেশ যদি তার আত্মমর্যাদা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর নিশ্চিত ভূ রাজনৈতিক কৌশল নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে সে বহু বড় দেশকে নিয়মিতভাবে হারায়। অর্থনীতিতে হারায়, নীতিতে হারায়, কূটনীতিতে হারায়। ভিয়েতনামের দিকে তাকান, কিউবার দিকে তাকান, কিংবা হালের আফগানিস্তানের দিকে তাকান। পরাশক্তিরা সেখানে তাদের সমস্ত অহংকার নিয়ে গিয়েও শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও সমীকরণটি একই। আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদের শুধু মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। কিন্তু আমাদের সমস্যাটা আসলে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে ভারতের বর্তমান বিজেপি রেজিমের সেই উগ্র এবং পৈশাচিক মনস্তত্ত্ব, যা শুধু আমাদের জন্যই নয়, খোদ ভারতের জন্যই এক ভয়ঙ্কর মরণ ফাঁদ তৈরি করেছে। ভারতের ভেতরে আজ কি হচ্ছে? এই উগ্রবাদীদের আমলে, যাদের অনেকেই ব্যঙ্গ করে গোমূত্রখোর বলে ডাকে, তাদের শাসনামলে প্রায় প্রতিদিন ভারতের কোনো না কোনো প্রান্তে অদ্ভুত এবং রোমহর্ষক ঘটনা ঘটছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে প্রতিদিন কোনো না কোনো খাঁটি ভারতীয় নাগরিককে রাস্তায় ফেলে পিটিয়ে আহত করা হচ্ছে, নয়তো সরাসরি হত্যা করা হচ্ছে। কারো গায়ের রং একটু চাপা, কারো মুখের কাজ একটু অন্যরকম, কিংবা কারো নামের শেষে হয়তো কোনো মুসলিম পদবি যুক্ত আছে। ব্যাস, এতটুকুই যথেষ্ট। কোনো প্রমাণ ছাড়াই উগ্রবাদীদের উন্মত্ত জনতা তাদের বাংলাদেশি বা অনুপ্রবেশকারী ট্যাগ দিয়ে পিটিয়ে মেরে ফেলছে। এটি কি কেবল বাংলাদেশের জন্য একটি অবমাননাকর বা রেড ফ্ল্যাগ? না, বরং এটি স্বয়ং ভারতের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত। রাষ্ট্রবিজ্ঞানের একটি চিরন্তন সত্য হলো, যখন কোনো রাষ্ট্র তার নিজের নাগরিককে কেবল ধর্ম, মুখের অবয়ব, নাম বা নিছক সন্দেহের ভিত্তিতে মারতে শুরু করে, তখন সেই রাষ্ট্র আর নিরাপদ থাকে না। সেই রাষ্ট্র আসলে বাইরের কোনো শত্রুকে মারছে না, সেই রাষ্ট্র আক্ষরিক অর্থেই নিজের পেটের ভেতর একটি বিশাল টাইম বোমা বসাচ্ছে। ভারত সরকার এখন দেশে দেশে ঝামেলা তৈরি করছে। কানাডায় গিয়ে শিখ নেতাকে হত্যা করার চেষ্টা, আমেরিকায় গুপ্ত হত্যার ছক, মালদ্বীপের সাথে রেশারেশি, নেপালের সাথে চোখ রাঙানি আর বাংলাদেশের সীমান্তে পুশিন। বাইরে থেকে দেখলে মনে হবে ভারত বুঝি এক আগ্রাসী পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি নিয়ে এগোচ্ছে। কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এটি আসলে বাইরের রাজনীতি নয়, এটি পুরোপুরি ভেতরের রাজনীতি। বিজেপি সরকারের রাজনীতির মূল পুঁজিই হলো শত্রু। তাদের ভোট পাওয়ার জন্য সবসময় একটা শত্রু দরকার। কিন্তু যখন বাইরের শত্রু, যেমন পাকিস্তান বা চীন, শেষ হয়ে যায় বা তাদের সাথে পারার কোনো সম্ভাবনা থাকে না, তখন ভেতরের শত্রু বানাতে হয়। না হলে যে উগ্রবাদীদের ভোট পাওয়া যায় না। বাংলাদেশি মুসলমান ন্যারেটিভ বিক্রি করে তারা গত 2 দশক ধরে ভোট করিয়েছে। আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় এই জুজু দেখিয়ে তারা ক্ষমতা এসেছে। কিন্তু এই ন্যারেটিভ তো একদিন পুরনো হবে। তখন তারা কি করবে? তখন শুরু হবে আসল এবং ভয়ঙ্কর খেলা। আজ তারা মুসলমানদের মারছে, কাল তারা খ্রিস্টানদের উপর হামলা করবে, পরশু তারা শিখদের খালিস্তানি বলে টার্গেট করবে। আর যখন মারার মতো আর কোনো ধর্ম বাকি থাকবে না, তখন তারা নিজেরাই নিজেদের খাবে।
আমরা ইতিমধ্যেই ভারতের ভেতরে সেই চূড়ান্ত পতনের ট্রেইলার দেখতে শুরু করেছি। কিছুদিন ধরে ভারতের বিভিন্ন প্রান্তে কি শুরু হয়েছে তা কি খেয়াল করেছেন? শুরু হয়ে গেছে কাস্ট টু কাস্ট বা জাতপাতের মারামারি। ব্রাহ্মণ বনাম শূদ্র, ক্ষত্রিয় বনাম দলিত, ওবিসি বনাম অপর ওবিসি। হিন্দু ধর্মের ভেতরেই যে হাজারো জাতপাতের বিভেদ লুকিয়ে ছিল, আজ সেই ঘুমন্ত আগ্নেয়গিরিগুলোকে জাগিয়ে তোলা হচ্ছে। মণিপুরের দিকে তাকান, সেখানে মেইতেই আর কুকিদের মধ্যে যে বিভৎস গৃহযুদ্ধ চলছে তা আসলে এই বিভাজনের রাজনীতিরই একটি ক্ষুদ্র সংস্করণ। বিজেপির এই উগ্র রাজনীতির স্বাভাবিক পরিণতি হলো এটাই, তারা নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য সমাজের প্রতিটি স্তরে প্রতিটি বর্ণের মানুষের মনে বিষ ঢুকিয়ে দিয়েছে। এই ফ্যাসাদ বা দাঙ্গা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। একটি রাষ্ট্র যখন ভেতর থেকে ভাঙতে শুরু করে, তখন তাকে ভাঙার জন্য বাইরের কোনো শত্রুর প্রয়োজন হয় না। সে নিজের ভারে নিজের তৈরি করা ঘৃণার আগুনেই পুড়ে ছাই হয়ে যায়। যারা মনে করছেন ভারতের এই অখণ্ডতা অনন্তকাল টিকবে, তাদের একটু ইতিহাসের ধুলো পড়া পাতাগুলো উল্টে পড়া উচিত। মুঘলরা যখন ভারতবর্ষে এসেছিল, তখন কি তারা এক বিশাল সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ ভারতকে আক্রমণ করেছিল? কখনোই না। মুঘল সম্রাট বাবর যখন পানিপথের প্রান্তরে এসে দাঁড়িয়েছিলেন, তখন ভারতবর্ষ নিজেদের মধ্যেই চরম দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল। রাজপুত বনাম রাজপুত, এক রাজা বনাম অন্য রাজা, সবাই নিজেদের মধ্যে জমি আর ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত ছিল। তারা একে অপরের দিকে তরবারি তাক করে রেখেছিল। আর ঠিক সেই দুর্বলতার সুযোগ নিয়ে সেই বিভাজনের ফাটল দিয়ে বাইরের শক্তি অত্যন্ত সহজেই ঢুকে পড়েছিল। আজ কয়েক শতাব্দী পর বিজেপি দখলকৃত ভারতকে ঠিক সেই একই অবস্থানে ফিরিয়ে নেওয়া হচ্ছে। নিজেদের ভেতর এমন তীব্র এবং বিষাক্ত বিভাজন তৈরি করা হচ্ছে, যেখানে সমাজ দুর্বল হয়ে পড়বে, রাষ্ট্র কাঠামো ভেঙে পড়বে। আর যখন একটি রাষ্ট্রের ভেতরের দেয়ালগুলো ধসে পড়ে, তখন বাইরের শক্তির জন্য দরজা স্বয়ংক্রিয়ভাবেই খুলে যায়। আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার বোর্ডে বসে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপ, ভারতের এই উন্মাদনা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অনেকে ভাবতে পারেন ভারতের এই অস্থিতিশীলতা দেখে পশ্চিমারা হয়তো হাসছে। না, পশ্চিমারা হাসছে না, পশ্চিম অপেক্ষা করছে। কারণ আধুনিক যুগে কোনো দেশকে কলোনি বা উপনিবেশ বানানোর জন্য যুদ্ধজাহাজ পাঠাতে হয় না, সৈন্য বা বন্দুক পাঠাতে হয় না। আধুনিক কলোনি বন্দুক দিয়ে হয় না, আধুনিক কলোনি হয় অভ্যন্তরীণ ভাঙন দিয়ে। যখন কোনো দেশ নিজেদের ভেতরের গৃহযুদ্ধে, জাতপাতের দাঙ্গা এবং অর্থনৈতিক পতনে দুর্বল হয়ে যায়, তখন পরাশক্তিগুলো সেখানে শান্তি প্রতিষ্ঠা বা উন্নয়নের নামে প্রবেশ করে। তারা সেই দেশের অর্থনীতি, সমুদ্র বন্দর এবং খনিজ সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ভারত যদি ভাবে তারা নিজেদের দেশের মুসলমানদের বা দলিতদের শেষ করে দিয়ে এক বিশাল হিন্দু রাষ্ট্র বানাবে, তবে তারা চরম বোকার স্বর্গে বাস করছে। পশ্চিমা বিশ্ব ঠিক সেই দিনটির অপেক্ষায় আছে, যেদিন ভারতের রাজ্যগুলো একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হবে, যেদিন কেন্দ্র বনাম রাজ্যের যুদ্ধ শুরু হবে। বাংলাদেশি মুসলমান ন্যারেটিভ শেষ করার পর তারা ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়দের মধ্যে ফ্যাসাদ শুরু করবে। তারপর শুরু হবে রাজ্য বনাম রাজ্য সংঘাত, মহারাষ্ট্র বনাম গুজরাট। তারপর শুরু হবে উত্তর ভারত বনাম দক্ষিণ ভারতের এক চরম সাংস্কৃতিক ও অর্থনৈতিক যুদ্ধ। এবং সব শেষে কেন্দ্র বনাম রাজ্য। ভারত নামের এই বিশাল সাম্রাজ্য তখন আক্ষরিক অর্থেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। রাত শেষ হয়ে আসছে। দিল্লির রায়সিনা হিলে আজ হয়তো কোনো ঘুম নেই। সাউথ ব্লকের কর্তারা হয়তো তাদের শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার রুমে বসে সিসিটিভি ক্যামেরায় দেখছেন তাদের দেশের রাজপথের চিত্র। তাদের কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম। তারা এতদিন ভেবেছিল বিজেপি শুধু বাংলাদেশের সমস্যা। তারা ভেবেছিল সীমান্তে দাদাগিরি করে আর প্রতিবেশী দেশগুলোকে চাপে রেখে তারা নিজেদের দেশের ভেতরের সমস্যাগুলো ধামাচাপা দিয়ে রাখবে। কিন্তু আজ নিরেট বাস্তবতা হলো, বিজেপি শুধু বাংলাদেশের সমস্যা নয়, বিজেপি শুধু পাকিস্তানের সমস্যা নয়, বিজেপি স্বয়ং ভারতের সবচেয়ে বড় সমস্যা। বিজেপি আজ পুরো দক্ষিণ এশিয়ার জন্য এক জ্বলন্ত টাইম বোমা, আর ভবিষ্যতের ভারতের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর হুমকি। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে উগ্রবাদীরা তাদের বিভাজনের চালগুলো একে একে চেলে দিয়েছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। রিগড সিস্টেমের এই বিশাল দুর্ভেদ্য ইমারতের ভেতরে আজ ফাটল ধরেছে। সেই ফাটলের ভেতর দিয়ে হুহু করে ঢুকছে ঘৃণার আগুন আর গৃহযুদ্ধের বাতাস। সাসপেন্স এখন তুঙ্গে। আগামী কয়েকটা বছর ভারতের ইতিহাসের জন্য অত্যন্ত নির্ণায়ক হতে যাচ্ছে। মোদী সরকার কি পারবে এই আসন্ন অভ্যন্তরীণ সাইক্লোন থেকে নিজেদের বিশাল মানচিত্রকে অক্ষত রাখতে, নাকি ইতিহাসের সেই পুরনো অমোঘ নিয়মে নিজেদের তৈরি করা ঘৃণার আগুনে পুড়ে খণ্ড বিখণ্ড হয়ে যাবে তাদের তথাকথিত অখণ্ড ভারতের স্বপ্ন? অপেক্ষা কেবল সেই চূড়ান্ত বিস্ফোরণের। কারণ এই নতুন বিশ্বে স্বৈরাচারীরা হয়তো অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে, কিন্তু ইতিহাস তাদের সেই স্বপ্নকে রাজপথের ধুলোয় মিশিয়ে দিতে এক মুহূর্তও দ্বিধা করে না।